তুমি ওকে স্পর্শও করনি। সে ইচ্ছে করেই নিজের গ্লাস ভেঙে তোমার উপর পা মারিয়ে দেওয়ার অভিযোগ এনেছিল। ওরা সবাই মিলে যুক্তি করেই এটা করেছে। ওকে দেখে চেনা চেনা মনে হলেও প্রথমে চিনতে পারিনি আমি। ও একজন পেশাদার গানম্যান। ওর পুরো নাম শ্যাডোয়ার্থ, কিন্তু সে শেরি নামেই বেশি পরিচিত। তুমি বোকার মতো তাস কাটার বাজি ধরেছিলে কেন? যদি শেরিফ তাতে রাজি হতো তাহলে তুমি হারলে কি করতে? হেসে উঠল ফোরম্যান। আমি জানতাম লোকটার মেরুদণ্ড বলতে কিছু নেই। বারের সবাই জানে আমার চ্যালেঞ্জটার উদ্দেশ্য ছিল বার্স্ট। আমি জানতাম তাস কাটায় আমার হারার কোনোই সম্ভাবনা নেই। তাই আমি নতুন প্যাকেট তাস আনাতে চেয়েছি। নতুন প্যাকেট তাসের টেক্কাগুলো বেশি পিচ্ছল থাকে, তাই টেক্কা চিনতে পিছন দিক থেকেও আমার কোনো অসুবিধা হতো না। ঠিক আছে প্রফেসর, আজ আমি তোমার কাছ থেকে নতুন কিছু শিখলাম। 8 লেজি এম রাঞ্চে ফিলের দিন দুঃসহভাবে কাটছে। একের পর এক যতই দিন যাচ্ছে বাবাকে আবার খুঁজে পাওয়ার আশা ততই কমে আসছে ওর। কিন্তু রাঞ্চের সব কাজ স্বাভাবিকভাবেই চলছে। কিছুটা তিক্ততার সাথে মেয়েটা স্বীকার করতে বাধ্য হলো যে মালিকের অনুপস্থিতিতেও রাঞ্চের কাজে কোনো ক্ষতি হচ্ছে না। জেমস তার লোকজনকে নিয়ে বেশ সুষ্ঠুভাবে কাজ চালাচ্ছে। ফোরম্যানের কামরা পার হওয়ার সময়ে নেহাত মেয়েলি কৌতূহল বসেই একটু ভিতরে উকি দিয়ে দেখার লোভ হলো ওর। কামরাটা খালি, কিন্তু দেয়ালের সাথে একটা উইনচেস্টার ঠেস দিয়ে রাখা আছে। ওটা দেখা মাত্র সে থমকে দাঁড়ালো, যেন ওই রাইফেলের একটা বুলেট ওকে আঘাত করেছে। একটু ভালো করে রাইফেলটা পরীক্ষা করে দেখার জন্যে মেয়েটা কামরায় ঢুকলো। এই সময়ে গলার ভিতর থেকে নির্গত একটা নিচু গড়গড় শব্দ ওর কানে পৌঁছলো। চেয়ে দেখলো টমি সপ্রশ্ন দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। ইতস্তত করছে ফিল। পিছন থেকে একটা পায়ের শব্দে সে ঘুরে ফোরম্যানের মুখোমুখি হলো। তুমি কি আমার সাথে দেখা করতে এসেছিলে? প্রশ্ন করল সে। হ্যাঁ, কিন্তু তোমার কুকুরের সেটা ঠিক পছন্দ হচ্ছে না, জবাব দিল ফিল। ইরফান ওকে ডাকতেই টমি লাফিয়ে এসে ওর পাশে বসল। এই অল্প সময়ের মধ্যেই কুকুরটা বেশ বড়সড় হয়ে উঠেছে। ইরফান এ সম্পর্কে একটা মন্তব্যও করল। ভালো খাবার আর বিশ্রাম ওদের উপর অদ্ভুত প্রভাব ফেলে। যদি তুমি ওর মাথায় একটু হাত বুলিয়ে দাও তবে সে বুঝবে তুমি ওর বন্ধু, এবং তা মনেও রাখবে। মেয়েটা সন্দিগ্ধ দৃষ্টিতে ইরফানের দিকে একবার চেয়ে ওর কথা মতোই কাজ করল। টমি নীরবেই ওর আদর গ্রহণ করল। হঠাৎ মেয়েটার মনে টমির প্রভুর সবার উপর নিজের ইচ্ছা শক্তি প্রয়োগ করার ক্ষমতার প্রতি তীব্র একটা বিদ্রোহের ভাব ফুটে উঠল। সবাইকেই সে নিজের ইচ্ছা মতো চালায়, এমনকি তাকেও। হঠাৎ সে ইরফানের উপর চড়াও হলো। ওটা আমার বাবার রাইফেল, আঙুল তুলে দেখালো সে। ওটা এখানে কিভাবে এলো? ইরফান ইতস্তত করছে। সে জানে মেয়েটা তাকে খুঁটিয়ে লক্ষ্য করছে, কিন্তু তার চেহারায় কোনো রকম ভাবই প্রকাশ পেল না। যদিও সে মনে মনে নিজেকে গালি দিচ্ছে ওটা এমন বোকামি করে সহজেই চোখে পড়ার মতো জায়গায় রাখায়। ওটা আমি খুঁজে পেয়েছি, বলল সে। ওর পরবর্তী প্রশ্ন আজ করে আবার বলল, ওটা এক্সটি রাঞ্চে গরু নিয়ে যাওয়ার আগের দিনের ঘটনা। আমি ওদিক দিয়ে যাওয়ার সময়ে একজন আড়াল থেকে আমাকে হত্যা করার চেষ্টা করেছিল। বাধ্য হয়েই আমাকে যথাযথ ব্যবস্থা নিতে হলো। রাইফেলটা ওর দেহের পাশেই পড়েছিল। তুমি ওকে মেরে ফেলেছ? নিশ্চয়, ওকে না মারলে আমাকে মরতে হতো। লোকটা কে ছিল? জিজ্ঞেস করলো ফিল। ওর চোখে পরিষ্কার আতঙ্কের চিহ্ন ফুটে উঠেছে। ও ছিল সেই মেক্সিকান মারিও, জানালো সে। মারিও?
তুমি বলতে চাও সেই আমার বাবাকে খুন করেছে? এতে কিছুই প্রমাণ হয় না। ওই গ্রিজার হয়তো ওটা পেয়েছে অথবা চুরি করে থাকতে পারে, যুক্তি দেখালো ইরফান। আমি মিছে তোমাকে দুশ্চিন্তায় ফেলতে চাইনি। জ্যাকের লাশ না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই বলা যায় না। মেয়েটার চেহারা ফ্যাকাশে আর আড়ষ্ট হলো। মুঠো পাকানো হাতের গাঁটগুলো সাদা দেখাচ্ছে। ওর বড় বড় বাদামি চোখে ঝড়ের পূর্বাভাস। ফোরম্যানের অজুহাতে ফিলের ঠোঁট জোড়া বাঁকা হয়ে বিকৃত হলো। ওর লাশটা এখন কোথায়? পরবর্তী প্রশ্ন এলো। তা আমি জানি না, জবাব দিল ইরফান। আমি যেখানে রেখে এসেছিলাম সেখান থেকে ওটা অদৃশ্য হয়েছে। তুমি কি আশা করো এই বানোয়াট গল্প আমি বিশ্বাস করব? বাঁকা স্বরে প্রশ্ন করল ফিল। না, শক্ত অকম্পিত স্বরে জবাব দিল ইরফান। তা আমি আশা করছি না। আমার কোনো কথাই তুমি বিশ্বাস করবে না সেটা আমি জানি, কারণ তোমাকে অন্যরকম বোঝানো হয়েছে। কিন্তু আমি সত্যি কথাই বলছি। তোমার অবিশ্বাসে সত্য বদলাবে না। ইরফানের প্রতি সরাসরি অবজ্ঞার দৃষ্টি নিক্ষেপ করে মেয়েটা ঘুরে চলে গেল। ফিলের দিকে চেয়ে থাকলো ইরফান। ওর চোয়াল দুটো শক্ত হয়ে উঠেছে, কিন্তু চোখে সমবেদনা। মেয়েটা আমাদের মোটেও সহ্য করতে পারছে না, টমেকে বলল সে। সে এখন ভাবছে আমিই ওর বাবাকে হত্যা করেছি। ওকে অবশ্য দোষ দেওয়া যায় না। বেচারির খুব কঠিন সময় যাচ্ছে এখন। রান্স হাউজে ঢোকার আগে মেয়েটা পিছন ফিরে দেখল টমি পিছনের দু পায়ে দাঁড়িয়ে আদর করে ইরফানের মুখ চেটে নেয়ার চেষ্টা করছে। এতে ওর রাগ আরও বাড়ল। একটা বর্বর পশু, রাগে ফেটে পড়ল সে। তবে পশু বলতে সে কুকুরটাকে বোঝায়নি। বার ঠিকই বলেছিল, এর পিছনে কোনো বড় একটা ষড়যন্ত্র আছে। ওহ, আমার বাবাকে যে খুন করেছে তাকে যদি আমি ধরতে পারি তাহলে তাকে ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত আমার শান্তি নেই। দ্বিতীয় বিপদ সংকেতটাও প্রথমটার মতো রহস্যজনকভাবেই এলো ইরফানের হোপে টাকা জমা দেওয়ার কয়েকদিন পর। ওতে লেখা, ব্যাংকে তোমার টাকা জমা থাকলে ওটা তুমি হারাবে, তোমার বন্ধু। এটাও একই ধরনের কাগজে আগের মতোই বড় হরফে লেখা। ছোট নোটটা হাতে নিয়ে ইরফান ভাবছে তার এই অচেনা বন্ধু কে হতে পারে। লোকটা যে এই রাঞ্চেরই কোনো কর্মচারী এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সে কে? একমাত্র হেন্ডন ছাড়া আর কারো কথা ওর মাথায় আসছে না। লোকটাকে যে বার্ডের চর হিসেবে এই রাঞ্চে কাজে পাঠানো হয়েছে তা সে জানে, তবে কিনা আর চিন্তা করার সময় নেই। ঘোড়া নিয়ে হোপের পথে দ্রুত গতিতে রওনা হয়ে গেল ইরফান। সকাল 11টার আগেই সে গন্তব্যে পৌঁছে গেল। ব্যাংক ম্যানেজারকে কোনো কৈফিয়ত না দিয়েই সব টাকা তুলে নিয়ে সে সোজা ফেন্টনের সেলুনে ঢুকলো। টিমকে ওখানে দেখে অবাক হয়ে গেল ও। লোকটা ফেন্টনের কোনো কথায় চড়া স্বরে হাসছে। জেমস, আমি তোমার সাথে হাত মেলাচ্ছি বলে সে তার হাত বাড়িয়ে দিল। এইমাত্র আমি ফেন্টনের কাছে শুনলাম তুমি কিভাবে বার্ডকে জব্দ করেছ। ওর থলথলে হাতটা গ্রহণ করে সে হেসে বলল, আমার পাঁজরে কারো পিস্তল ঠেকানোকে আমি খুব অপছন্দ করি। হয়তো এতটা করা আমার ঠিক হয়নি, কিন্তু এটা আমার জন্মগত অভ্যাস। এতে বার্টের যা ক্ষতি হয়েছে সেটা সবার সামনে মার খাওয়ার চেয়েও বেশি, বলল ফেন্টন। শহরের সবার মুখে ওই একই কথা। টেলরের কারো কাছে মুখ দেখাবার জো নেই। সবাই কেবল ওকে তাস কাটতে বলছে। এত জলদি তোমার আবার শহরে ফিরে আসার কী কারণ, জেমস? লেজিএমের ফোরম্যান তার পকেট থেকে তাকে সতর্ক করে লেখা কাগজটা বের করে দেখালো। অন্য নোটটার কথাও ওদের জানালো। যে খেলায় নেমেছি তাতে কোনো ঝুঁকি আমি নিতে রাজি নই। বলতে পারো
ওই ব্যাংকের পেছনে কে আছে? নামে ওটা পাইওনিয়ার ব্যাংকিং কর্পোরেশন হলেও আমার ধারণা ওটা নিছক একটা পোশাকি নাম। আসল মালিক হলো ওটার ম্যানেজার রাস্টন, বলল ফেন্টন। ও বেশ কিছুদিন এখানে আছে, ওকে সৎ বলেই মনে হয়। আমারও বেশ কিছু টাকা আছে ওখানে, যেটা আমি খোয়াতে চাই না। আমারও তাই। আমিও তোমার আশঙ্কায় অনুসরণ করব। তাহলে ব্ল্যাক মাস্ক তোমার উপর একটা চান্স নিয়েছিল জেমস। দুজন কালো মুখোশ পরা লোক হামলা করেছিল, খালি হাতেই ওদের ফিরতে হয়েছে, জানালো সে। আচ্ছা, সিলিক নামে এখানে কেউ আছে? চিলিক রেমন্ড নামে একটা লোক বার্টের রাঞ্চে কাজ করত বটে, কিন্তু বছরখানেক আগে কাজ ছেড়ে দিয়ে চলে গেছে, বলল ফেন্টন। ইরফানও ওর সম্পর্কে আর কিছু জিজ্ঞেস না করে অন্য প্রসঙ্গ ধরল। আচ্ছা, ক্রিকের উজানে যে পুরনো পোড়া কেবিনটা আছে ওটা কার? প্রশ্ন করল সে। এলাকাটা ভালোই মনে হলো। হ্যাঁ, হার্বি বোল্টন নামে একজন নেস্টার ওটা খোলা রেঞ্জ মনে করে কেবিনটা তৈরি করেছিল, কিন্তু সে ভুল করেছিল। বার্ড ওটা ওরই রেঞ্জের মধ্যে পড়ে। কি ঘটেছে ওর? বার্টের কথা অনুযায়ী লোকটা নিজেই রাগ করে ওটা পুড়িয়ে দিয়ে অন্য কোথাও চলে গেছে, কিন্তু আমাদের কিছু লোকের ধারণা অন্যরকম, বলল সেলুনের মালিক। কিছু বোকা লোক মনে করে ওটা ভুতুরে এলাকা। এই তো কয়েকদিন আগেই একটা লোক অত্যন্ত উত্তেজিত অবস্থায় শহরে এসে বলেছিল ওই পথে আসার সময়ে সে দেখেছে একটা ছায়া আরেকটা ছায়াকে ক্রিকের ধারে বড় কটনট গাছে ঝুলাচ্ছে। কিন্তু লোকটা রাই মদ খেয়ে মাঝারি গোছের মাতাল অবস্থায় কি দেখেছে তা বলা মুশকিল। প্রচলিত নিয়মে আরও এক রাউন্ড ড্রিঙ্ক খাওয়ার পর ওরা পরস্পরের কাছ থেকে বিদায় নিল। শহরে আর কোনো কাজ না থাকায় ইরফান রাঞ্চে ফেরার টেইল ধরল, কিন্তু রাঞ্চ থেকে বেশ কয়েক মাইল দূরে থাকতেই সে কি মনে করে টেইল ছেড়ে রেঞ্জের দক্ষিণ সীমানার দিকে রওনা হলো। এদিকটা কাজের চাপে আগে তার দেখা হয়ে ওঠেনি। দেখল মরুভূমির কাছে হওয়ায় এদিকের ঘাস ক্রমেই কমে এসেছে। কিছু গরু দেখা যাচ্ছে বটে, কিন্তু ওগুলো একটাও লেজি এম্বান্ডেন নয়। ঘোড়াটা ক্লান্ত বুঝে ধীর গতিতে পথ চলছে সে। সন্ধ্যা নাগাদ রাঞ্চে ফিরে দেখল তার লোকজন করালের কাছে ঘোড়ার পিঠ থেকে জিন নামাচ্ছে। হঠাৎ দূর থেকে প্রচণ্ড বেগে ঘোড়া ছুটিয়ে কারো আসার শব্দ শোনা গেল। টেইলের উপর কালো একটা বিন্দু ক্রমশই বড় হচ্ছে। সামনে এসে থামল। আরে, এ তো আমাদের জেন্টল অ্যানি। কাউবয়দের একজন মন্তব্য করল। কেউ কি তোমাকে তাড়া করছে অ্যানি? ওকে মাথা নাড়তে দেখে ব্যান্ডি বলল, তাহলে তোমার এত তাড়ার কোনো প্রয়োজন ছিল না। সাপার এখনো তৈরি হয়নি। তোমরা চমৎকার একদল মানুষ বটে, তাই না? ওদের সবাইকে দাঁত বের করে হাসতে দেখে রুষ্ট স্বরে বলল লাঙ্কি। ইরফান বুঝতে পারছে লাঙ্কি জরুরি কোনো খবর এনেছে। খবরটা দিয়েই ফেলো জেন্টল, নইলে ওরা তোমার পেটে গুঁতো মেরে কথাটা আদায় করবে, বলল ইরফান। লাঙ্কি ফোরম্যানের দিকে চেয়ে হেসে নাটকীয়ভাবে খবরটা আকস্মিকভাবেই পরিবেশন করল। হোপের ব্যাংকে আজ একটা দুর্ধর্ষ ডাকাতি ঘটে গেছে। রাস্টনকে খুন করে ডাকাতরা ব্যাংকের সব টাকা লুট করে নিয়ে গেছে, জানালো সে। কাউবয়দের মুখ থেকে বিস্ময়সূচক শব্দ বের হলো ওর ঘোষণা শুনে। সমস্যারে বিভিন্ন প্রশ্ন এসে লাঙ্কিকে অতিষ্ঠ করে তুলল। এরই মাঝে রাঁধুনির টিনের থালায় ঘণ্টার সাথে খাবার প্রস্তুতের সংবাদ প্রচারিত হলো। সবাই এসো বয়েজ, বলল ইরফান। খেতে বসে ধীরে সুস্থে ওর সব কথা শোনা যাবে। সবার বিভিন্ন প্রশ্নের মাঝে ওর কথা থেকে যেটুকু উদ্ধার করা গেল সেটা হচ্ছে, দুপুরের অল্প পরেই তিনজন স্ট্রেঞ্জার ঘোড়ার পিঠে ব্যাংকের সামনে এসে থামে। ওদের সবার পরনেই ছিল রেঞ্জ পোশাক,
হ্যাটের কার্নিশ খুব নিচু করে টানা ছিল বলে কারো চোখ দেখা যায়নি। প্রত্যেকেই ছিল সশস্ত্র। ওদের মুখের নিচের অংশ কালো কাপড়ে ঢাকা ছিল। ওদের দুজন ব্যাংকে ঢুকে কোনো সময় নষ্ট করেনি। ক্লার্ক লাঞ্চে দেওয়ায় ম্যানেজার ওখানে একাই ছিল। তোমরা কি চাও? তোতলালো রাস্টন। যা আছে সব, জবাব দিল ওদের একজন। প্রস্ত। রুড স্বর আর বাগিয়ে ধরা অস্ত্র দেখেই ম্যানেজার বুঝে নিয়েছে ওদের কথা মতো কাজ করা ছাড়া আর কোনো উপায় নেই। বাধ্য হয়েই ওকে সিন্দুক খুলতে হলো। অন্য ডাকাতরা চামড়ার একটা ব্যাগ বের করে দ্রুত হাতে ব্যাংকে যা টাকা ছিল সব ওতে ভরে নিল। ভয়ে কাঁপতে কাঁপতে নিজের সর্বনাশ চোখের সামনে হতে দেখে মরিয়া হয়ে সে ড্রয়ার থেকে গুলি ভরা পিস্তলটা বের করে গুলি ছোড়ার চেষ্টা করলো। হয়তো সে ভেবেছিল গুলির শব্দে আকৃষ্ট হয়ে কেউ ওকে সাহায্য করতে আসবে। বেপরোয়া ডাকাতরা কেউ ওর উপর কড়া নজর রাখেনি। হাত মাথার উপর তুলে রেখেই রাস্টন ধীরে ধীরে পিস্তল রাখা ড্রয়ারের দিকে এগোচ্ছিল। হঠাৎ বাইরে একটা শব্দ শুনে যেই ওরা পিছন ফিরেছে, সঙ্গে সঙ্গে সুযোগ বুঝে এক টানে ড্রয়ার খুলে ম্যানেজার পিস্তল বের করে তাক না করেই ট্রিগার টেনে দিল। ওর একমাত্র উদ্দেশ্য ছিল বিপদ সংকেত দেয়া। ডাকাতদের একজন ওর দিকে ফিরে দাঁড়ালো। পাজি কুকুর! চিৎকার করে উঠেই সরাসরি ওকে গুলি করলো লোকটা। কোকিয়ে উঠে পড়ে গেল রাস্টন। ডাকাত দুজন এক লাফে দরজার কাছে পৌঁছে চট করে বেরিয়ে গেল। গুলির শব্দে বাইরে দাঁড়ানো লোকটা ততক্ষণে তার রাইফেল বের করে ফেলেছে। এক কৌতূহলী দর্শক গুলির শব্দে জানালা দিয়ে উকি দিয়েছিল বটে। রাইফেলের গুলি ওর গালের পাশে লাগায় মুহূর্তে তার কৌতূহলের সমাপ্তি ঘটল। কেউ কিছু বুঝে ওঠার আগেই ডাকাত তিনজন ঘোড়া নিয়ে কাঠের ব্রিজটা পার হয়ে পুবের টেইল ধরে অদৃশ্য হলো। আমি বাজি ধরে বলতে পারি রকি মাউন্টেনের এপাশে হোপের মতো বুনো শহর আর নেই। লাঙ্কি কথা শেষ করল। না, রাস্টন মরেনি, কিন্তু মারাত্মক রকম জখম হয়েছে। ব্যান্ডির প্রশ্নের জবাবে বলল সে। ওর অবস্থা যে কেমন তা ডেজার এজ থেকে ডাক্তার না আসা পর্যন্ত জানা যাবে না। ব্ল্যাকবার্ড কি শহরে ছিল? জানতে চাইল ইরফান। না, এই ঘটনার আধ ঘন্টা পরে সে শহরে পৌঁছে টেলরকে ব্ল্যাক মাস্ককে এতদিনেও গ্রেপ্তার করতে না পারার জন্যে এমন বকলো যে সেটা দেখার মতো একটা দৃশ্য। বার্টের কথা অনুযায়ী ওই ব্যাংকে ওর $5,000 জমা ছিল। আমি যখন ফিরি তখন সে বড় একটা পাসির দল গঠনে ব্যস্ত ছিল। সে জোর গলায় বলছিল যে ডাকাতদের ধরে এনে জীবন্ত অবস্থাতেই পিঠের চাল তুলে নেবে সে। উত্তেজিত কথাবার্তার মাঝে ফোরম্যান নীরবে বসে ভাবছে ওই রহস্যময় অচেনা বন্ধুর সাবধানবাণীর কথা। স্পষ্টই বোঝা যাচ্ছে ডাকাতি হওয়ার কথা ওই লোকটা আগে থেকেই জানত। লোকটা কে হতে পারে? নিজের কামরায় ফিরে এই সমস্যা সমাধান করার চেষ্টা করছে এই সময়ে লরি ওর ঘরে ঢুকলো। ব্যাংক হাউসে কাউবয়রা সবাই আলাপ আলোচনা করে ঠিক করেছে যে গরু বিক্রির টাকাটা হারিয়ে তুমি যদি বেশি ঝামেলায় পড়ে থাকো তাহলে ওরা বেতনের জন্যে অপেক্ষা করতে রাজি আছে। যখন তোমার সম্ভব হয় তখন টাকা দিলেই ওরা খুশি। এই কথা জানাতেই আমি এলাম। ইরফান হাসল, কিন্তু চেহারায় বোঝা গেল ওদের এই সিদ্ধান্ত সত্যি ওর মনকে বেশ নাড়া দিয়েছে। স্বীকার করতেই হবে যে ওরা সত্যিই সাদা মনের লোক, বলল সে। তবে ওদের চিন্তার কিছু নেই, কারণ আজ সকালেই আমি সব টাকা তুলে এনেছি। সব টাকা তুলে এনেছ তুমি? অবাক বিস্ময়ে পুনরাবৃত্তি করল লরি। বলতে হবে তোমার কপাল দারুণ ভালো। না, এটা কপালের কোনো ব্যাপার নয়, বলল ইরফান। এগুলো দেখো। পকেট থেকে সতর্কবাণী দুটো বের করলো সে। ওগুলো পরে শীষ দিয়ে উঠল লরি। অদ্ভুত ব্যাপার, তাই না?
নিশ্চয় তোমার উপর কোনো ভালো জিন পরীর আশীর্বাদ আছে জেমস। তোমার কোনো ধারণা আছে লোকটা কে হতে পারে? এটা হেডনের কাজ হতে পারে বলে সন্দেহ প্রকাশ করল ইরফান, কিন্তু লরি এক কথায় নাখোঁজ করে দিল। সে বলল, ধরে নিলাম সে বার্টের হয়ে কাজ করছে, কিন্তু ওর সাথে ব্ল্যাক মাস্কের কোনো সম্পর্ক থাকার প্রশ্নই ওঠে না। যা হোক, ওই লোকটার কাছে আমি সত্যিই ঋণী, আর ঋণী থাকাটা আমার নীতি নয়। হয়তো একদিন তুমি ঋণ শোধ করার সুযোগ পাবে, মন্তব্য করল লরি। তবে তোমার এখন একটু সাবধান হওয়া উচিত। এই গার্ডিয়ান এঞ্জেল যদি কোনো মানুষ হয়, তবে হয়তো মাঝে মধ্যে তার ঘুমের প্রয়োজন হতে পারে। জিতি বা হারি, যে তাস বাটা হবে তা নিয়েই খেলতে হবে আমার। ওকে বিদায় দেওয়ার আগে ইরফান বলল, তুমি আমার পক্ষ থেকে ওদের জানিও যে এমন একটা সিদ্ধান্ত ওরা নেয়ায় আমি কৃতজ্ঞ। আমার জন্য ওদের এই ত্যাগ মেনে নেয়ার কথা আমি কোনোদিন ভুলব না। নয়। পরদিন সকালেই ক্লান্ত ঘোড়া এবং চেহারা নিয়ে লেজি এম রাঞ্চে পৌঁছল বার্ট। সে নিজেই ছিল পাসির প্রকৃত লিডার। হেন্ডনকে যা বলা হলো তাতে সে বুঝল স্টোনি রিভারের কাছে পৌঁছে ওরা ডাকাতদের টেইল হারিয়ে ফেলেছে। কয়েক ঘন্টা খুঁজেও ওদের কোনো টেইল আর ওরা খুঁজে পায়নি। তোমাকে ইদানিং আর বারবিতে দেখিনি, বলল সে। কি ব্যাপার? ওখানে তোমার বেশ কিছু টাকা পাওনা হয়ে আছে। ওই টাকা সংগ্রহ করার ইচ্ছে আমার নেই, জবাব দিল সে। বারবির মালিক ভুরু উচালো। কারণ? তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করল সে। ওই টাকা অর্জন করার ইচ্ছে আর আমার নেই, ব্যাখ্যা দিল সে। দল পাল্টে বিপক্ষ দলে যোগ দিচ্ছ না? আমাকে উপেক্ষা? দাঁত খিচিয়ে বলল রাঞ্চার। না, সেটা আমার রীতি নয়। আমি যা জানি সেটা আমি ঠিকই গোপন রাখব, শান্ত স্বরে জবাব দিল কাউবয়। আমি যে কাজটা ছাড়ছি তা আমার ঠিক পছন্দের ছিল না। আমি যার থেকে বেতন নিচ্ছি তাকে আমি ঠকাতে পারবো না। সৎভাবেই চলব। অর্থাৎ গ্রিনের সাথে? হেন্ডন নট করল। চেহারা ফ্যাকাশে দেখাচ্ছে, কিন্তু ঠোঁটজোড়া অটল, প্রতিজ্ঞায় শক্তভাবে আটা। এভাবে প্রত্যাখ্যান করায় যে সে তার নিজের জীবন বিপন্ন করছে এটা সে জানে, কিন্তু বার্ট স্পষ্ট বুঝতে পারছে ওকে আর টলানো যাবে না। বার্টের চেহারা রাগে কঠিন হয়ে উঠল। ঠিক আছে হেন্ডন, বলল সে। এটা স্বাধীন দেশ, কিন্তু এটা ভালোভাবে শুনে রাখো যে আমার সাথে নেই সে বিপক্ষে। তারা আর আমার নিরাপত্তা পাবে না। তুমি আমার বিরুদ্ধে কিছু করতে গেলেই আমি মুখ খুলব, এটা তুমিও জেনে রাখো, পাল্টা হুমকি দিল সে। হেসে ওর কথা উড়িয়ে দিয়ে রাঞ্চ হাউজের দিকে এগোলো বার্ট। বারান্দাতেই ফিলের দেখা পেল রাঞ্চার। ওর এমন বিধ্বস্ত চেহারা দেখে মেয়েটার দৃষ্টি নরম হলো। মুখ দিয়ে সন্তুষ্টির একটা শব্দ বের করে ধপ করে নরম সোফায় বসে দাঁত বের করে হেসে ওর দিকে ফিরল বার্ট। আমি অত্যন্ত ক্লান্ত ফিল। আমাকে অনেক দূর পথ পেরিয়ে এখানে আবার আসতে হয়েছে। একটু হেসে ভিতরে ঢুকে একটা গিলাস আর বোতল নিয়ে ফিরে এলো ফিল। লোকটা চারপাশে দেখে নিজের কামরার সাথে এটাকে মনে মনে যাচাই করল। চোয়াল দুটো দীর্ঘ প্রতিজ্ঞায় শক্ত হয়ে উঠল তার। নিজের জন্য একটা ড্রিঙ্ক ঢেলে নিয়ে সে সিদ্ধান্ত নিল যেভাবেই হোক এই রাঞ্চটা ওকে পেতেই হবে। গ্লাস উঁচিয়ে ফিলকে সম্মান দেখালো বার্ট। এই হলো অবস্থা, বলল সে। একটা খড়ের গাদায় ছুঁই খুঁজে পাওয়ার চেয়েও কঠিন। তুমি নিশ্চয় ব্যাংক ডাকাতি হওয়ার কথা শুনেছ? হ্যাঁ, সম্ভবত এটা ব্ল্যাক মাস্ক দলের কাজ। আমি তাই ধরে নিচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ব্ল্যাক মাস্কের নেতাকে। এই ডাকাতির সাথে কিছু আশ্চর্য ঘটনাও জড়িত আছে। 2-3 জন লোক এই ডাকাতির অল্পক্ষণ
আগেই তাদের সব টাকা তুলে নিয়েছিল। ওদের মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছে জেমস। অবশ্য এটা দৈবাৎ কোনো ঘটনাও হতে পারে, আবার তা নাও হতে পারে। রাস্টন কি মারাত্মক রকম জখম হয়েছে? ওকে দেখে তো তাই মনে হচ্ছে। সে কেবল টাকা তুলে নেয়ার ব্যাপারটাই আমাকে বলতে পেরেছে। ডাকাতদের চেহারা পুরোপুরি মুখোশে ঢাকা ছিল বলে ওদের সে আবার দেখলেও চিনতে পারবে কিনা সন্দেহ। এটুকু বলেই সে আবার জ্ঞান হারালো। তোমার কাছে নতুন কোনো খবর আছে? ফিল বাবার রাইফেলটা দেখা আর জেমসের ব্যাখ্যার কথা জানালো। শোনার সময় বার্টের চেহারা অবিশ্বাসে বিকৃত হলো। মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেলল সংবাদটাকে নিজের সুবিধামতো কিভাবে ব্যবহার করবে। তুমি কি ওর ব্যাখ্যায় সন্তুষ্ট ফিল? প্রশ্ন করল সে। ওকে ওই মেক্সিকানের লাশ দেখাতে হবে ওর কথা সত্যি প্রমাণ করতে হলে। এটা স্বীকার করতেই হবে যে লোকটার মিথ্যে কথা বানিয়ে বলার ক্ষমতা অসাধারণ। আমি বাজি ধরে বলতে পারি সে ওই লাশ হাজির করতে পারবে না। আমি জানি মারিও এই এলাকা ছেড়ে চলে গেছে। এখন আমার কথা শোনো, কথাটা তুমি আর কাউকে জানিও না। ও যেন ফাঁসির দড়িতে ঝোলে তার ব্যবস্থা আমিই করব। তোমার ধারণা সেই আমার বাবাকে হত্যা করেছে? ভাঙা গলায় প্রশ্ন করলো মেয়েটা। এ ব্যাপারে আমার নিজের কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের প্রমাণ দরকার, বলল সে। এটাও আমাদের জানা খুব দরকার এর সাথে এমারিও জড়িত আছে কিনা। তারপর এই ব্ল্যাক মাস্কের ব্যাপারটা। ব্যাংকে যখন ডাকাতি হয় তখন কি জেমস এই রাঞ্চে হাজির ছিল? না, সে ছাপারের ঠিক আগে এসে হাজির হয়, জবাব দিল মেয়েটা। আমি নিজে ওকে ফিরতে দেখেছি। হ্যাঁ, এতেই বোঝা যাচ্ছে বন্ধুদের সাথে মিলিত হয়ে কাজ সেরে ফেরার জন্যে সে প্রচুর সময় পেয়েছে। রাস্টনের বর্ণনায় যে লোকটা ওকে গুলি করেছে সে উচ্চতা আর গড়নে জেমসের মতোই ছিল, কিন্তু এর সবই আন্দাজের কথা। নিশ্চিত না হয়ে আমরা কোনো কিছুই করব না। উঠে দাঁড়িয়ে ফিলের পিঠ চাপড়ে দিয়ে সে বলল, তুমি কোনো দুশ্চিন্তা করো না। সব কিছু গুছিয়ে নেয়ার পর তোমাকে আমি এমন খবর শোনাবো, শুনে তুমি খুব খুশি হবে। ওর আচরণ আর চাহনি দেখে মেয়েটা একটু লাল হলো। লোকটা কি বোঝাতে চাইছে তা সে বুঝেছে, কিন্তু কেন যেন তার মনটা ঠিক সেভাবে সাড়া দিতে পারছে না। বার্ট যেন তার সেই আগের আকর্ষণ হারিয়ে ফেলেছে। তাই রাঞ্চার বিদায় নেয় সে মোটেও ব্যথিত হলো না, কিন্তু অত্যন্ত খুশি মনেই বার্ট নিজের রাঞ্চে ফিরল। সামনে উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছে সে। খুব ভোরে কয়েকজন কাউবয়কে নিয়ে বেরিয়ে যাওয়ায় বার্টের লেজিএমে আসার কথা জানল না ইরফান। রাঞ্চে গরুর সংখ্যা যে কত তার মোটামুটি একটা হিসেব নেয়াই ছিল ওর উদ্দেশ্য। বিকেলের শেষের দিকে সে রাঞ্চের নিজের ঘরে পৌঁছলো। ওর তীক্ষ্ণ চোখে সাথে সাথে ধরা পড়ল যে কেউ তার কামরায় ঢুকে তার জিনিসপত্র ঘাটাঘাটি করেছে। ব্যাংক হাউজে গিয়ে রাঁধুনি ড্যানিয়েলকে প্রশ্ন করল, আজ রাঞ্চে কোনো অতিথি এসেছিল? হ্যাঁ স্যার, ওই অপদার্থ কাউবয় গেভার আবার এখানে জ্বালাতে এসেছিল, হাসি মুখে জবাব দিল সে। তুমি রাঞ্চে নেই তা ওকে আমি বলা সত্ত্বেও সে তোমার ঘরে গিয়ে অনেকক্ষণ সময় কাটিয়েছে। চিন্তান্বিত চেহারায় নিজের ঘরে ফিরল ফোরম্যান। প্রথমে সে ফিলকে সন্দেহ করেছিল, ভেবেছিল মেয়েটা হয়তো তার বাবার বিষয়ে আরও কোনো তথ্য বা প্রমাণ খুঁজে পাওয়া যায় কিনা দেখতে এসেছিল। যদিও মেয়েটা এমন জঘন্য একটা কাজ করতে পারে এটা বিশ্বাস করা কঠিন। সন্ধ্যায় আর নতুন কিছুই ঘটল না। অবশ্য গেভারের আবার এখানে আসা নিয়ে কাউবয়দের মধ্যে অনেক জল্পনা কল্পনা হলেও জেমস লোকটার এখানে আসার আসল কারণ কাউকে জানালো না। এক্সটি রাঞ্চের একজন রাইডার এসে জানিয়ে গেল
ডেজার্ট এজের ডাক্তার এসে রাস্টনকে পরীক্ষা করে দেখে বলেছে ওর বাঁচার সম্ভাবনা 10 ভাগের 1 ভাগ। সে এখনও এতই দুর্বল যে বিবৃতি দিতে সক্ষম হয়নি। এদিকে নিরর্থক বুঝে ডাকাতদের ধরার সব চেষ্টাই ছেড়ে দেয়া হয়েছে। নিজেদের মধ্যে কাউবয়রা সর্বোচ্চ 10 সেন্ট বাজির যে তাস খেলে সেটার নাম ওরা দিয়েছে কিট পোকার। ওরা সবাই বসে গেল খেলায়, কিন্তু ইরফান ওতে যোগ দিল না। ঘরে ফিরে একটা সিগারেট ধরিয়ে খোলা দরজা দিয়ে তারায় ভরা আকাশের দিকে চেয়ে সে গভীর চিন্তায় মগ্ন হলো। মিস্টার বন্ধু হচ্ছে তাসের প্যাকেটের তুরুপ, ভাবছে সে। আমি যদি ওর খোঁজ পেতাম তাহলে সত্যিই খুব ভালো হতো, কিন্তু নিজের কামরায় বসে 1 ঘন্টা চিন্তা করেও এই সমস্যার কোনো সমাধান খুঁজে পেল না ইরফান। শেষে ঘুমিয়ে পড়ল। প্রায় মাঝরাতে টমির গড়গড় শব্দের বিপদ সংকেতে ওর ঘুম ভেঙে গেল। অন্ধকার রাত, কিন্তু তারার আলোয় কিছুটা দেখা যায়। নিঃশব্দে বিছানা থেকে নেমে বুট পরে নিয়ে তীক্ষ্ণ চোখে সে বাইরের দিকে চাইল। তার কাছে মনে হলো যেন একটা আবছা ছায়ামূর্তি খুব সাবধানে রান্স হাউজের দিকে এগোচ্ছে। দ্রুত কাপড় জামা আর গানবেল পরে নিয়ে বেরিয়ে এলো সে। কুকুরটাকে সাথে না নিয়েই হালকা পায়ে এগোলো। সাথে আরও লোক আছে কিনা দেখার জন্যে সতর্ক নজর রেখেছে। ইরফান নিশ্চিত কাউকে আসতে দেখেছে, অথচ কাউকেই এখন দেখতে পাচ্ছে না। ঘুরে বাড়ির পিছন দিকে চলে এলো সে। একটা জানালা খোলা আছে দেখে ওদিক দিয়েই ভিতরে ঢুকলো। বুঝলো লোকটা রান্নাঘরে আছে। দরজা দিয়ে বেরিয়ে একটা করিডোর দেখতে পেল। ওখান থেকে একটা সিঁড়ি দোতলায় উঠে গেছে। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে অনিশ্চিত অবস্থায় ভাবছে সে। জানালাটা হয়তো অসাবধানতায় খুলে থাকতে পারে, কিন্তু তার আবছা দেখাটা যদি চোখের ভুল হয়ে থাকে। এই মাঝরাতে তাকে বাড়ির মধ্যে ঘুরে বেড়াতে দেখলে মিস মাস্টারসন কী ভাববে? তার চোখের ঘৃণা ভরা তিরস্কারের চাহনি সে কল্পনায় স্পষ্ট দেখতে পাচ্ছে। ফিরে যাওয়ার জন্য ঘুরতে যাচ্ছে। এই সময়ে নিচু একটা কর্কশ কথার আওয়াজ ওর কানে এলো। কি বলা হয়েছে তা সে ঠিক শুনতে পায়নি বটে, কিন্তু ওটা যে একটা পুরুষের স্বর তাতে কোনো সন্দেহ নেই। দোতলা থেকে এসেছে শব্দটা। থমকে দাঁড়িয়ে নিঃশব্দে সিঁড়ি বেয়ে উপরে উঠল সে। শব্দটা কোন ঘর থেকে আসছে বোঝার চেষ্টায় কান পাতল। ফিল গভীর ঘুম থেকে জেগে বিছানার পাশে একটা লোককে কুজভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ানক রকম আতঙ্কিত হলো। ও কিছু বলার আগেই লোকটা বলল, একেবারে চুপ করে থাকলে তোমাকে কোনো ব্যথা দেয়া হবে না। গেভার। স্বর শুনে লোকটাকে চিনতে পেরে চেঁচিয়ে উঠল সে, তুমি এখানে কি করছো? কোন সাহসে? চুপ। হম্পি তম্পি করে কোনো লাভ হবে না, নিশ্চিন্ত স্বরে বলল সে। আমাকে বলো টাকাটা কোথায় আছে, ওটা নিয়ে আমি বিদায় হব। তারপর ফিলের চেহারায় কথাটা না বোঝার আভাস দেখে সে আবার বলল, আমি সেই $2000 কথা বলছি, যেটা জেমস এক্সটি রাঞ্চে গরু বিক্রি করে পেয়েছে এবং ব্যাংক ডাকাতির আগেই তুলে এনেছে। লোকটা যে কিভাবে টের পেল সেটা কিছুতেই আমার মাথায় ঢুকছে না। এই ব্যাপারে আমি কিছুই জানি না, বলল ফিল। সে যদি টাকাটা তুলে থাকে তবে ওটা ওর কাছেই আছে। ওর স্বরে এখন কিছুটা আত্মপ্রত্যয় ফিরে এসেছে। টাকাটা ওর ঘরে নেই, আমি ওর কামরা ভালো মতো খুঁজে দেখেছি। নিশ্চয় এত টাকা সাথে নিয়ে সে ঘুরবে না। ওটা এখানেই কোথাও আছে, জোর দিয়ে বলল গেভার। জঘন্য একটা ইতর তুমি, রাগের সাথে বলল সে। আমি জানি না ওটা কোথায়, জানলেও তোমাকে বলতাম না। সেটা দেখা যাবে। কথা বের করার অনেক উপায়ই আমার জানা আছে। হঠাৎ থাবার মতো দুহাত বাড়িয়ে মেয়েটার কাঁধ চেপে ধরল। ওর বড় বড় নখের খামচিতে ফিলের পাতলা নরম রাতের পোশাক ছিঁড়ে নগ্ন কাঁধ বেরিয়ে পড়ল। গেভারের লোভাতুর চোখ দুটো এই দৃশ্যে পাশবিক আনন্দে জ্বলে উঠল।
মেয়েটা ওকে দুহাতে কিল মেরে নিজেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করছে, কিন্তু লোহার মতো শক্ত মুঠোয় ওকে আরও জোরে আঁকড়ে ধরে নিজের দিকে টানতে শুরু করলো গেভার। গেভারের ঠোঁটজোড়া ওর মুখের কাছে চলে এসেছে। শ্বাসের গন্ধেই ফিল টের পেল লোকটা প্রচুর মদ খেয়েছে। এর জন্যে বার্ড তোমাকে ফাঁসিতে ঝোলাবে, ফিল হাঁপাতে হাঁপাতে বলল। খামচি মেরে বসলো গেভারের মুখে। হঠাৎ ব্যথা পেয়ে রাগে একটা গালি বুকে পিছিয়ে গেল গেভার। হারামি বিড়াল, গর্জে উঠল, তোর মুখ আমি জন্মের মতো বন্ধ করে দেব। কামনার আতিশয্যে লোকটা নিজের উপর নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেলেছিল। মেয়েটার ধারালো নখের খামচিতে গেভারের গাল কেটে রক্ত ঝরছে। হাত তুলে গাল ছুঁয়ে রক্ত দেখে সে এখন কামনা ভুলে রক্তের নেশায় পাগল হয়ে উঠল। কোমর থেকে ছুরি বের করে অন্তিম আঘাত হানার জন্যে মাথার উপর ছুরি তুলল। মেয়েটার চোখ এখন অসহায় অবস্থায় ওর ছুরির ঝিলিক আর কালো মুখোশের উপর ঘোরাফেরা করছে। ভয়ে ফিলের জ্ঞান হারাবার মতো অবস্থা। যে কোনো মুহূর্তে ছুরিটা নেমে এলেই ওর মৃত্যু অনিবার্য। একটা অস্ফুট ভয়ার্ত চিৎকার দিয়ে প্রায় অজ্ঞান অবস্থায় সে বিছানার উপর পড়ল। আর 1 সেকেন্ড দেরি হলেই ছুরিটা ওর বুকে আমূল ঢুকে যেত। কামরার ভিতর পা রেখে দরজার কাছ থেকেই গুলি করল ইরফান। বিস্ময়ে বিস্ফারিত চোখে আতপাক ঘুরে চিত হয়ে পড়ার আগেই মারা গেল গেভার। দ্রুত পায়ে ভিতরে ঢুকে মেয়েটার দিকে কোনো নজর না দিয়ে গেভারের লাশ টেনে বাইরের ল্যান্ডিংয়ে নিয়ে রেখে এলো ইরফান। মেয়েটাকে যে সুযোগ দিয়েছে তার পুরো সদ্ব্যবহার করে ছেঁড়া কাপড়ের উপর সে একটা ড্রেসিং গাউন চাপিয়ে নিয়েছে। লোকটা তোমাকে জখম করেনি তো? প্রশ্ন করল ইরফান। ফিলকে মাথা নাড়তে দেখে বলল, তোমার দুশ্চিন্তা করার আর কোনো প্রয়োজন নেই। আমার ধারণা সে একাই কাজ করছিল। তবু নিশ্চিন্ত হওয়ার জন্যে এই বাড়ির উপর নজর রাখার ব্যবস্থা আমি করব। মেঝের উপর পড়া ছুরির ফলাটা মৃদু আলোয় ঝিলিক দিচ্ছে। ওটা তুলে নিয়ে ওর জবাবের অপেক্ষা না করেই কামরা ছেড়ে সোজা বেরিয়ে এলো ইরফান। সিঁড়ির মাথা চেয়ে সে দেখল আতঙ্কিত চোখে লাশটার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে ড্যানিয়েলের স্ত্রী ডিনা। গুলির শব্দে রান্নাঘরের পাশে ওর কামরা থেকে বেরিয়ে এসেছে সে। ঈশ্বরের দোহাই শুরু করেছিল ডিনা, কিন্তু ওকে মাঝপথেই থামিয়ে দিল ফোরম্যান। তোমার মালিকা একটা বড় ধরনের শক পেয়েছে, যাও তাকে সঙ্গ দিয়ে কিছুটা আশ্বস্ত করার চেষ্টা করো। ওকে নির্দেশ দিয়ে লাশটাকে কাঁধে তুলে নিয়ে যে পথে ঢুকেছে সেই পথেই আবার বেরিয়ে এলো ইরফান। পরদিন সকালে নাস্তা সেরে ফিরে দেখলো দরজার কাছেই ওর অপেক্ষায় দাঁড়িয়ে আছে ফিল। আগে যতবারই ওদের দেখা হয়েছে সেই কঠিন ভাব ওর চোখে আর এখন নেই। গতরাতে আমার জীবন বাঁচানোর জন্যে আমি তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি, বলল মেয়েটা। ইরফানের চেহারা অস্বস্তিতে একটু রাঙা হলো। ওটা উল্লেখ করার কোনো প্রয়োজন নেই, ওটাও আমার কাজেরই একটা অঙ্গ, জবাব দিল সে। আমি বুঝতে পারছি না ঠিক সময় মতো তুমি কিভাবে ওখানে পৌঁছলে, বলল সে। টমের গড়গড় শব্দে আমি দরজা দিয়ে উকি দিয়ে দেখলাম কে যেন চুপি চুপি রাঞ্চ হাউজের দিকে এগোচ্ছে। আমিও ওর পিছু নিলাম, ব্যাখ্যা করল ইরফান। এই সময় কুকুরটা ছুটে এসে ওর ঠান্ডা নাক মেয়েটার হাতে ঘষে ওকে আদর জানালো। ওই আসলে তোমার ধন্যবাদ পাওয়ার যোগ্য পাত্র। তাহলে তো তুমি ওকে নিয়ে আসায় আমার খুশি হওয়াই উচিত, লজ্জিতভাবে বলল ফিল। একটু হাসলো ফোরম্যান, যে হাসিটা একেবারে নিষ্পাপ শিশুর মতো সরল। ফিলের সামনে থাকাকালীন ওর আগের সেই নিষ্ঠুর আর কঠিন চেহারার সঙ্গে কোনো মিলই নেই। ওর এখানে উপস্থিতির জন্যে আমাদের দুজনেরই খুশি হওয়া উচিত, কারণ এটাই ওর প্রথম ভালো কাজ নয়। এর আগেও টমি একবার আমার জীবন বাঁচিয়েছে।
বলে র্যাটল চেনেকের ব্যাপারটা ওকে জানালো সে। শুনতে শুনতে মেয়েটার আতঙ্কিত চোখ বিস্ফারিত হলো। জঘন্য ব্যাপার, বলল সে। এই কাজ কার জানো তুমি? হ্যাঁ। কার? কাজটা করেছিল ওই মেক্সিকান মারিও। ভুরু উচালো ফিল, এবং তার চেহারায় সে আগের ঠান্ডা ভাব আবার ফিরে এলো। সে বলল, আমি নির্ভরযোগ্য সূত্র থেকে জেনেছি সে এই দেশ ছেড়ে চলে গেছে। কথাটা ঠিক, কিন্তু তোমাকে সে পুরোটা বলেনি। একেবারে দুনিয়া ছেড়েই চলে গেছে সে, যেমন তোমাকে বলেছি। কিন্তু তুমি কি কথাটা প্রমাণ করতে পারো? প্রতিবাদ জানালো মেয়েটা। না, গম্ভীর স্বরে বলল সে। প্রমাণ না থাকলেও আমার কথাটাই সত্যি। কয়েকটা মুহূর্ত অস্বস্তিকর নীরবতার মধ্যে কাটল। ইরফান বুঝতে পারছে ফিলের মনে আবার সন্দেহ জেগে উঠছে। গত রাতের ঘটনায় ওর মনে যে সামান্য একটু প্রীতির মরুদ্যান জেগে উঠেছিল, সেটা আবার সন্দেহের মরুভূমিতে ছেয়ে যাচ্ছে। ইচ্ছা করেই সে কথা পাল্টে অন্য কথা পারল। ওই বাসায় তোমার একা থাকাটা ঠিক হবে না। ওখানে রাঁধুনি ড্যানিয়েলের বউ ডিনা থাকে, জানালো ফিল। ওর স্বামীও ওর সাথেই থাকে। কেবল গত রাতেই সে রান্নাঘরের পাশে ব্যাংক হাউসে শুয়েছিল। আমি টমিকে ওখানে থাকতে দিতে পারতাম, কিন্তু ও যেমন অস্থির তাতে তোমার ঘর লণ্ডভণ্ড করে ছাড়বে। সে একটা কিছু বলতে যাচ্ছিল, এই সময়ে লক্ষ্য করল ইরফানের চেহারায় আবার সেই আগের কঠিন ভাবটা ফিরে এসেছে। ওর দৃষ্টি অনুসরণ করে দেখল বার্ট ঘোড়ার পিঠ থেকে নামছে। আবার তোমাকে আর টমিকে ধন্যবাদ বলে ঘুরে চলে গেল ফিল। 10 যদিও একা রাইডে না গিয়ে বস্টনকে সাথে নিয়ে যাওয়ার প্রস্তাবে মোটেও খুশি হতে পারেনি ফিল, কিন্তু শীঘ্রই সে আবিষ্কার করল ফোরম্যানের প্রস্তাব মেনে নিয়ে ভালোই করেছে ও। সাথে সঙ্গী থাকায় ওর সকালের রাইড অনেক আনন্দময় হয়ে উঠেছে। ফিলের সাথে প্রথম রাইডের সকালে লরি হাঁটু উপর আড়াআড়ি রাইফেল রেখে একটা সম্মানজনক দূরত্ব বজায় রেখেই ওর পিছন পিছন আসছিল। কিন্তু পিছন ফিরে চেয়ে রাইফেলটা খাপে ভরে রেখে ওকে পাশাপাশি রাইড করতে বলল ফিল। আগ্রহী কাউবয়কে আর দ্বিতীয়বার সাধতে হলো না। সাথে সাথে অস্ত্রটা খাপে ভরে মেয়েটার পাশাপাশি চলে এলো সে। আর মেয়েটার কাছে ওর বালক সুলভ লজ্জা এবং ওর আনন্দ উজ্জ্বল চোখ ভালো লেগেছে। এটা যেন যৌবনকে যৌবনের ডাক। লরি নিজের সম্পর্কে কিছুই বলছে না, তাই ফিল নিজেই ওকে খুঁটিয়ে প্রশ্ন করে জেনে নিল যে আত্মীয় স্বজন বলতে তার কেউ নেই। এই পৃথিবীতে সে সম্পূর্ণ একা। ঘোড়ার পিঠে জিন চাপাতে সক্ষম হওয়ার বয়স থেকেই ও গরুর সব রকম কাজ করে আসছে। এই কাজে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে ওকে। আরও অনুসন্ধানে জানা গেল বেশ কয়েক হাজার মাইল ঘুরে সে দেশের বিভিন্ন এলাকা দেখেছে। একটা ব্যাপার লক্ষ্য করে ফিল বেশ মজা পেল। সেটা হচ্ছে যখনই ওরা বিশ্রাম নিতে অথবা কোনো দৃশ্য উপভোগ করতে থেমেছে, প্রতিবারই লরি খাপ থেকে তার রাইফেল বের করে হাতে নিয়েছে। আমার মনে হয় না এদিকে আমাদের কোনো বিপদ হতে পারে। তৃতীয়বারের মতো কিছুই ঘটল না দেখে মন্তব্য করল ফিল। এখানে একা এলেও আমার কোনো বিপদ ঘটত না। মিছেই তুমি তোমার সময় নষ্ট করছো। আমি না আসি সেটাই কি তুমি চাও? প্রশ্ন করল সে। ওর কথায় আন্তরিক সুর আর চাউনি ফিলের গালে রক্তপ্রবাহ একটু বাড়িয়ে তুলল। নিজের উত্তেজনা আর আনন্দ সম্পর্কেও ও পুরোপুরি সচেতন। যখন হাত বাড়িয়ে হঠাৎ ফিলের লাগাম টেনে ধরল লরি, তখন মেয়েটা ভাবল কিভাবে এই বেপরোয়া যুবককে একটা ভালো শিক্ষা দেয়া যায়। কিন্তু পর মুহূর্তে ফিল টের পেল যুবক কেন ওকে থামিয়েছে। মাইলখানেক দূরেই একটা বাঘ ঘুরে
ছয়জন কালো মুখোশধারী ঘোড়ছাওয়ার বেরিয়ে এসেছে দেখতে পেল। লোকগুলোকে দেখা মাত্রই ফিরতি পথ ধরে নিজেদের ঘোড়ার গতি বাড়ালো ওরা। ব্ল্যাক মাস্কের লোক, ফুঁপিয়ে উঠল ফিল। দেখে তো তাই মনে হচ্ছে, স্বীকার করল লরি। হয়তো ওরা আমাদের খোঁজে আসেনি, কিন্তু সেটা পরক্ষণে দেখার ইচ্ছা নেই আমার। বাতাসের বেগে ছুটবো আমরা। ক্লান্ত ঘোড়া নিয়ে যতটা সম্ভব দ্রুত ছুটল ওরা। পিছন থেকে উল্লাসিত একটা চিৎকারে লরি ঘুরে দেখল ওরাও ঘোড়ার গতি বাড়িয়ে পিছু নিয়েছে। কিছু দূর পর্যন্ত ওরা দূরত্ব বজায় রাখতে পারল বটে, কিন্তু ক্রমেই এটা পরিষ্কার হয়ে উঠল যে ডাকাতদের ফ্রেশ ঘোড়ার সাথে পাল্লা দিয়ে ক্লান্ত ঘোড়ার দুটো কিছুতেই পারবে না। ওদের মাঝে দূরত্ব ক্রমশ কমে আসছে। আমরা কিছুতেই নিরাপদে পৌঁছতে পারবো না। ওদের ঘোড়া অনেক বেশি তেজি, ভাবল লরি, কিন্তু ফিলকে কিছু জানালো না। পাশাপাশি ছোট কাউপনে নিয়ে ছুটে চলেছে ওরা। ঘোড়া দুটো প্রাণ থাকা পর্যন্ত ঊর্ধ্বশ্বাসেই ছুটবে। চমৎকার দক্ষতার সাথে ঘোড়া চালাচ্ছে ফিল। একটা বুলেট বাতাস কেটে শব্দ তুলে ওদের পাশ দিয়ে বেরিয়ে গেল। পরক্ষণেই রাইফেলের গর্জন ওদের কানে পৌঁছলো। আবার পিছনে ফিরে চেয়ে শঙ্কিত চোখে লরি দেখল পিছনের দলটা অনেক দূর এগিয়ে এসেছে।